এখানে আমরা দেখছি যে দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে আসলে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারাও কাজ করছেন, আবার যারা ডিপোজিটার আছেন তারাও টেনশনে আছেন যে তারা তাদের অর্থগুলো ফিরে আসবে কিনা। আপনি এর আগে আসলে সমগ্র বাংলাদেশের যে ব্যাংকগুলো ছিল সেগুলোর অভিভাবক হিসেবেও কাজ করেছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। আপনার কাছে ডিপোজিটাররা জানতে চায় আসলে এই দুর্বল ব্যাংকগুলোর ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। ধন্যবাদ। আসলে হয়েছে কি, ব্যাংকগুলোকে নিয়ে অনেক দিন থেকে আলোচনা হচ্ছিল, ওই যে বিশেষ করে একটা গ্রুপ অফ ব্যাংকস নিয়ে যে দুর্বল হয়ে গেছে। সো এই যে আমাদের যে ট্রানজিশন হল সরকার, তার আগেও কিন্তু এটা নিয়ে আলোচনা হয়েছিল এবং সেই লক্ষ্যে কিন্তু কিছু কাজও হয়েছিল। 17 দফা বের করা হয়েছিল। তারপরে আপনার ধরেন বাই 25th of মার্চে এখানে করা হয় যে ব্যাঙ্কগুলিকে ক্যাটাগরাইজ করা যায়। আপনার প্রোঅ্যাক্টিভ কারেক্টিভ অ্যাকশন প্ল্যান হয়েছে, পিসিএ বলা হয়, যে এইভাবে ব্যাঙ্কগুলো ক্যাটাগরাইজ করে কোনো ব্যাংকের ক্যাপিটাল যদি শর্টফল থাকে, কোনোখানে যদি আপনার প্রভিশন শর্টফল হয় বা এনপিএল যদি এত লেভেলে যায়, নেট এনপিএল, সে এইভাবে কতগুলি ক্যাটাগরি, 4টা ক্যাটাগরি কিন্তু করা হয়েছিল। তো এখন যেটা এসছে, এখন আমরা তখন হয়তো অনেকগুলো হয়তো ঠিকমতো বলা যায়নি কোন ব্যাঙ্কগুলো কী হয়েছে না হচ্ছে। এখন যেটা হয়েছে, এখন যেহেতু সবাই বলছে এবং সবাই এখন ব্যাঙ্কগুলো নিয়ে অনেক কথা হচ্ছে, আপনারা দেখেছেন যে রিসেন্টকালে বেশ অনেকগুলো ব্যাংকের বোর্ডও রিফর্ম করা হয়েছে, নতুন মানে আগের বোর্ডকে ডিসলভ করে নতুন লোকদের দেওয়া হয়েছে, যাতে করে বোর্ডে যেটা সমস্যা ছিল আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি, সবচেয়ে বড় সমস্যা ছিল গভর্নেন্স ইস্যু ছিল। ট্রান্সপারেন্সি বলে কিছুই ছিল না। অনেক ধরনের আপনার ডিরেক্টেড লেন্ডিং হয়েছে, উল্টো পাল্টা জায়গায় লেন্ডিং হয়েছে। সো ইন দ্য প্রসেস দেখা গেছে যে আমাদের দেশের যে এনপিএল বলা হয় যে স্ট্রেস অ্যাসেট ইনক্লুডিং নন পারফর্মিং লোন 25%-এর বেশি। তো এটা একটা সিগনিফিক্যান্ট পোর্শন। কিন্তু যদি আমি বলি যে ওভারঅল ব্যাংকের মোর দেন 25% অফ দ্য অ্যাসেট যদি আপনাকে যদি কোনো রকমভাবে আপনার রেভিনিউ না দেয়, তাহলে আপনি কোত্থেকে আর্ন করবেন। তো এটা নিয়ে বেশ কিছু ব্যাংকের কিন্তু ঝামেলা চলছে এবং সেখান থেকে কিন্তু ডিপোজিটাররা কিন্তু অনেক দিন থেকে কিন্তু একটা আস্থার ব্যাপার কিন্তু এসছিল। বেশ কয়েক বছর আগে মনে আছে কেন কয়েকটা ব্যাংকে নিয়ে কথা হয়েছিল এবং বেশ প্রবলেম হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু প্রাইভেট সেক্টরের ব্যাংকে কিন্তু বেশ প্রবলেম হয়েছিল। এখন যেটা হচ্ছে যে যার জন্য আপনি দেখবেন কারেন্সি আউটসাইড ব্যাংক কিন্তু বাড়ছে। একটা তো হচ্ছে ইনফ্লেশন হচ্ছে, বিভিন্ন কারণ থাকে, কিন্তু ওয়ান অফ দ্য রিজন যেটা হয়, যেটা আমরা আশঙ্কা করছি যে মানুষ ব্যাংকে টাকা রাখছে না, সে টাকাটা হাতে রাখছে যাতে যে ব্যাংকে রাখলে টাকাটা ফেরত পাবে কিনা। আমি অনেক যারা ধরে শিক্ষিত লোকজন, ব্যবসায়ী লোকজন, তারাও জিজ্ঞেস করেন যে ব্যাংকে টাকা রাখবো কিনা, কোন ব্যাংকে রাখবো। তো এই ব্যাপারটা ডেফিনেটলি আপনি রাইটফুলি হ্যাভ সেড যে আসলে আমাদের যারা ডিপোজিটার একটা শঙ্কার মধ্যে আছে। যদিও একটা ইন্স্যুরেন্স স্কিম আছে সেন্ট্রাল ব্যাংক থেকে, বা সেটা বোধহয় 1 লক্ষ টাকা পর্যন্ত। সো 1 লক্ষ টাকার বেশি যারা রাখছেন তারা কিন্তু আসলে দে আর নট কাভার্ড। এখন তো আমাদের দেশে প্রায় 17 লক্ষ কোটি টাকা হচ্ছে ডিপোজিট বেস। তো এই 17 লক্ষ কোটি টাকা ডিপোজিট তো অনেক টাকা। আর আপনি যে কটা ব্যাংকের কথা হচ্ছে, সে কটা ব্যাংকের যদি আমি ডিপোজিট ধরি, অ্যাটলিস্ট ধরে আমি 17 ধরলে প্রায় 3 থেকে 4 লক্ষ কোটি টাকা হচ্ছে ওই সব ব্যাংকগুলোতে। তো যার জন্য ব্যাপারটা দাঁড়াচ্ছে ওই সংখ্যাটা থেকে যায় যে আমি টাকাটা পাবো কিনা। এবং আপনি এটাও ঠিক যে কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে শুনছি আমরা যে পরিমাণ টাকা চাচ্ছে আমি ডিপোজিট টাকাটা পাচ্ছি না। এটা আসলে একটা শঙ্কার মধ্যে ফেলে দেয়। এখন সরকার কিছু নতুন আমাদের গভর্নর এসছেন, নতুন সরকার এসছেন, নতুন ফাইন্যান্স অ্যাডভাইজার স্যার এসছেন। তো আমরা আশা করছি কিছু কিছু স্টেপস নিয়েছেন, বাট এগুলি কিন্তু এটা কিন্তু ওভারনাইট সলিউশন হবে না। কিন্তু এটাকে আমরা হয়তো যেটা হবে, কিছু আমাকে একটা রোড ম্যাপ করতে হবে, যেটা অলরেডি ধরেন দেশের একটা হোয়াইট পেপার বানানো হচ্ছে এবং ব্যাংকিং এবং ব্যাংকেও কিন্তু একটা ব্যাংকিং কমিশনের কথাবার্তা হচ্ছে যে ওটা হলে তার মাধ্যমে আমরা একটা হয়তো রোড ম্যাপ করব, যার মাধ্যমে ব্যাংকিং সেক্টরটাকে ভালো করা যায়। অ্যাট দ্য সেম টাইম যারা ডিপোজিটার আছেন তাদের স্বার্থ যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সেভাবে কাজ করবো না।